তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে যেমনটা আমি বলেছিলাম, সরল সুদ কষা কষে দেখি 2 এটার অনুশীলনীটা আমরা স্টার্ট করতে যাব। তার আগে আমি তোমাদেরকে কিছু রেফারেন্স বইয়ের সম্বন্ধে বলবো। তার মধ্যে আমার ফেভারিট রেফারেন্স বুক, যেটা আমি আমার ছাত্রাবস্থায় প্র্যাকটিস করেছিলাম এবং আমার খুব ভালো রিমার্কস এসেছিল, তো সেই বইটা সম্বন্ধে বলবো। এবং আরও যে দুটো বই, তার মধ্যে একটা বই সকল ছাত্রছাত্রীদেরকে আমি কেনার জন্য অবশ্যই রেকমেন্ড করছি। বইগুলো দেখানো যাক, চলো। প্রথম যে বইটা, মাধ্যমিক পরীক্ষার যে পাঠ্যসূচি এবং টেক্সট বই কমপ্লিট করার পর যে প্রশ্ন 2026 সালে করা হয়েছে এবং 2025-এর যদি বলি 2024 বা বিগত কয়েক 5-7 বছরের প্রশ্ন পত্র দেখার পর আমার যে একটা ধারণা হয়েছে, সেটা হচ্ছে যে প্রশ্নের যে ডিফিকাল্টি লেভেল, সেটা কিন্তু বছরের পর বছর ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে। তাহলে কি করতে হবে, করণীয় কি? উপায় বলে দিচ্ছি। উপায়, টেক্সট বই কমপ্লিট আমার ক্লাসে যখন হয়ে যাবে, আমি প্রত্যেকটি অধ্যায়ের ক্লাসে যখন টেক্সট বইয়ের সমাধান অনুশীলনটা হয়ে যাবে, আমি কিন্তু রেফারেন্স বইগুলো করাতে থাকবো। তার মধ্যে প্রথম যে বইটা আমি দেখাচ্ছি, এটা সবাই কিনবে, সেই বইটি হলো এটি। দেখো, তুলসী প্রকাশনীর প্রভাতী গণিত, 10ম শ্রেণী। এই বইটি দেখো, প্রভাতী গণিত 10ম শ্রেণী, বিজয় কুমার মুখার্জির লেখা। এবং এটা তুলসী প্রকাশনীর খুবই ভালো বই। এই কারণে বলছি, কারণ বইটিতে যে উদাহরণগুলি দেওয়া হয়েছে এবং অনুশীলনীতে যে অঙ্কগুলি আছে সেগুলি, এবং 2027-এ যে মাধ্যমিক হতে চলেছে বা পরবর্তী বছরগুলিতে যে মাধ্যমিক হবে, তার জন্য এই বইটা যথোপযুক্ত, কারণ এর উদাহরণ এবং অনুশীলনী সেইভাবেই তৈরি করা হয়েছে। ঠিক আছে। এবং এই বইটি যখন তুমি কিনতে যাবে তুলসী প্রকাশনী থেকে, তুলসী প্রকাশনীর গণিতের একটা আলাদা এবং গণিত ও বিজ্ঞানের একটা আলাদাও সাজেশন দেওয়া হয়েছে আমাকে স্পেসিমেন আকারে, যেহেতু অ্যাজ এ টিচার আমাকে ওটা তুলসী প্রকাশনী থেকে দিয়ে গেছে। সো বইগুলি পর্যালোচনা করে আমার এই বইটি সকল ছাত্রছাত্রীদের জন্য আমি বলবো তোমরা অবশ্য কিনে নাও। বইটার খুব বেশি দাম নয়, আমাকে তো স্পেসিমেন দিয়ে গেছে। তো বইটার দাম 540 টাকা লেখা আছে। আই থিঙ্ক 400-450 টাকার মধ্যে বইটি হয়ে যাবে। তো বইটা তোমরা সবাই কিনে নাও, খুব ভালো বই নিঃসন্দেহে। আমি চোখ বন্ধ করে এই বইটার উপর বিশ্বাস রাখতে পারো যে এই বইটা চোখ বন্ধ করে তোমরা যদি পুরোটা টেক্সট বইটা প্র্যাকটিস হয়ে যাওয়ার পর, টেক্সট বইটা তখন তোমার গ্রিপে চলে আসবে, তখন এই বইটা তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে, একদম উদাহরণ এবং তার সাথে সাথে অনুশীলনীর ভালো ভালো অঙ্কগুলো তো আমি করিয়ে দেবোই আমার ক্লাসে। ঠিক আছে, এটা হলো প্রথম বই। আচ্ছা, এইটা কমপ্লিট যদি কেউ করে নিতে পারো, বা যাদের একটু কঠিন অঙ্ক বুঝতে মেনলি ভালো লাগে, তাদের জন্য আমি দ্বিতীয় যে বইটা বলছি সেটা হলো এইটা, নবম দশম গণিত। দেখতে পাচ্ছ, পাবলিশার্সটা হচ্ছে নিউ বুক সিন্ডিকেট। নিউ বুক সিন্ডিকেটের নবম দশম গণিত, অমিতাভ মিত্র, বিদ্যুৎ ভট্টাচার্য এবং জয়দীপ চন্দ্রিকা। এই বইটি দেখাচ্ছি। এই বইটিও খুব সুন্দরভাবে উদাহরণ দেওয়া হয়েছে, অনুশীলনী দেওয়া হয়েছে। তোমাদের টেক্সট বইয়ের যে উদাহরণ আমি দেখাচ্ছি, দেখো, যেমন ধরো আমি দীঘার সমীকরণ করিয়ে দিয়েছি। দীঘার সমীকরণে দেখবে, দীঘার সমীকরণের যে, দেখো তোমাদের উদাহরণের যে অঙ্ক, দেখো এই যে রেহানার অঙ্কটা, এইটা দীঘার সমীকরণের যে শেষ অনুশীলনীটার আগের অনুশীলনী, মানে 1.4-এ এই অঙ্কটা আছে, এখানে করে দেওয়া আছে উদাহরণে। দেখতে পাচ্ছ, তোমাদের এই বইটা কিন্তু কিনলে অনেক সুবিধা হবে। তোমরা তোমাদের টেক্সট বইয়ের উদাহরণে যে অঙ্ক, টেক্সট বইয়ের অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে এবং প্রয়োগেরও কিছু অঙ্ক এখানে করে দেওয়া আছে, এবং স্যারদের নিজেদের বানানো এবং বিগত কয়েক বছরের প্রশ্নপত্র এবং পলিটেকনিকের প্রশ্নপত্র বলতে পারো, এবং কিছু পুরনো বছরের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রশ্নপত্র এখানে করে দেওয়া হয়েছে, যেগুলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের পুরনো সিলেবাসে ছিল। ঠিক আছে, এই বইটি দেখো, নবম দশম গণিত। আবার একবার বলছি, পাবলিশার্সটা হচ্ছে নিউ বুক সিন্ডিকেট এবং লেখকগণ হচ্ছেন অমিতাভ মিত্র, বিদ্যুৎ ভট্টাচার্য এবং জয়দীপ দাশগুপ্ত। এই বইটার একটা আরো বেনিফিট হচ্ছে, দেখো অনুশীলনী যেটি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো এই বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন এমসিকিউ, এই এমসিকিউ পোর্শন এবং অনুশীলনীটা হওয়ার পর সেখানে যে কঠিন অঙ্কগুলি আছে সেগুলো না করে দেওয়া আছে। আমি তোমাদের অনুশীলনীটা একটু দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। যেমন দেখো, দীঘার সমীকরণের প্রয়োগ বিষয়ক সমস্যাগুলি, 55টি অঙ্ক দেওয়া আছে। 55টি অঙ্ক দেওয়ার পর
ওরা কিন্তু দেখো চিহ্নিত প্রশ্নের সমাধান সংকেত দিয়ে দিয়েছে, মানে কি হবে, তোমাকে করতে হবে, হিন্টস দেওয়া আছে কঠিন প্রশ্নগুলো, ঠিক আছে। এইটা এই বইটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবার আসছি আমার ফেভারিট বই, এই বইটা নিঃসন্দেহে খুব ভালো বই, তুলসী প্রহসনী বইটা সবাই কিনবে, বিজয় কুমার মুখার্জি লেখা, এবং তার সাথে এই বইটাও পাশে রাখতে পারো, ওকে, নট ম্যান্ডেটরি, বাট যারা কঠিন অঙ্ক করতে ভালোবাসো এবং যারা বিগত মানে এই 2007 বিগত বছরগুলোতে তো কঠিন হয়েইছে, এবং 2027 যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য কিন্তু এই বইটাও খুব আদর্শ একটা বই, যারা একটু কঠিন অঙ্ক বুঝতে ভালোবাসো এবং অঙ্ক নিয়ে ভাবতে ভালোবাসো। আচ্ছা, আমি এবার যে বইটি সম্বন্ধে বলছি, এই বইটি কিন্তু সব স্টুডেন্টের জন্য নয়, এটা পার্সোনালি আমার খুব ফেভারিট বই, কারণ এই বইটা যথেষ্ট কঠিন, এবং এই কারণে যথেষ্ট কঠিন বলছি কারণ এখানে এই বইটা সলভ করতে গেলে দেখাচ্ছি, দেখো, সম্পূর্ণ মাধ্যমিক গণিত, সম্পূর্ণ মাধ্যমিক গণিত, এনাতে ক্লাস 9-এর বইও আছে, 9-এরটা পারলে একবার দেখে নিও প্র্যাকটিসের জন্য, কারণ ক্লাস 10-এ অনেক কিছুই জিনিস ক্লাস 9-এর সাথে সংযুক্তিকরণ আছে, ঠিক আছে, অ্যাফিলিয়েটেড আছে, সো একটু দেখে নিও, কানেকশন আছে, ইন্টারলিঙ্কিং আছে। ডক্টর বৈষ্ণব, ডক্টর ঘটকের লেখা, দেখো, দশম সম্পূর্ণ মাধ্যমিক গণিত, এটা ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেড, এখান থেকে পাবলিশ হয়, ঠিক আছে। আচ্ছা, এনাদেরও উদাহরণ, সব থেকে বড় কথা, এনাদের যে কনসেপ্ট আছে, যে প্রত্যেকটি অধ্যায় শুরুর পূর্বে, সেই অধ্যায়ের, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা অধ্যায় শুরুর পূর্বে সেই অধ্যায়ের যে কনসেপ্ট অর্থাৎ ধারণা খুব সুন্দরভাবে বলা হয়েছে, দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দিগার সমীকরণ খুব সুন্দরভাবে বলা হয়েছে, দেখো যখন, এবং একটা বিপুল পরিমাণ উদাহরণ করে দেওয়া আছে, তার মধ্যে তোমরা অনেক অনুশ্রেণীর অঙ্ক পেয়ে যাবে দীঘা সমীকরণে, যেহেতু আমি দীঘা সমীকরণটা করিয়ে দিয়েছি সেই জন্য দীঘা সমীকরণকে নিয়ে বলছি, এবং বহু উদাহরণ দেওয়া আছে, বহু উদাহরণ দেওয়া আছে, প্রত্যেকটি উদাহরণ, যারা এই বইটি কিন্তু আগেও বলেছি এবং এখনো বলছি, এই বইটি কেবল তাদের জন্য যারা কি কঠিন অঙ্ক কষতে ভালোবাসো, অঙ্ক নিয়ে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারবে, অঙ্ক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ উঠতে পারো না, তাদের জন্য এই বইটি আদর্শ বই, ওকে। আচ্ছা, এখানে এই বইটিরও একটা বিশেষত্ব হলো, দেখো, অনুশীলনী, এবং অনুশীলনীর পর দেখতে পাচ্ছ আমি এখানে ভালো অঙ্কগুলো ঠিক দিয়ে রেখেছি, তো এখানে একটা অঙ্ক একটু ভুল উত্তর দেওয়া ছিল, সেটা কারেকশন করে দিয়েছি, এই অঙ্কটা আমি করিয়ে দেবো তোমাদের পরে যখন ভালো অঙ্কগুলো করাবো। তো এখানে দেখতে পাচ্ছ একটা হিউজ পরিমাণ অনুসরণী দেওয়া আছে, অনুসরণে হিউজ পরিমাণ অঙ্ক দেওয়া আছে, এবং এখানেও সেম, দেখো সংকেত বা সমাধান দেওয়া আছে কঠিন অঙ্কগুলো, ঠিক আছে, একটু সমাধান সংকেত দেওয়া আছে, অর্থাৎ হিন্টস দেওয়া আছে কিভাবে করবে প্রত্যেকটি বিভাগে, বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ, এভাবে প্রত্যেকটি বিভাগে, ঠিক আছে, করে দেওয়া আছে সমাধান সংকেত, সব নয় মানে সমাধান সংকেত হিন্টস আকারে দিয়ে দেওয়া হয়েছে, ওকে। দেখতে পাচ্ছ পুরো হিন্টস আকারে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক ওই অমিতাভ মিত্র, বিদ্যুৎ ঘোটাগ্রত এবং জয়দীপ দাশগুপ্ত বইটার মতো, ঠিক আছে। আচ্ছা, এটা এটা কিন্তু সবার জন্য নয়, তবে এই বইটা কিন্তু নিঃসন্দেহে খুব সুন্দর বই, পারফেক্ট বই। আচ্ছা, অনেকে আমাকে বলেছে স্যার কেশবচন্দ্র নাগের বইটা কি ভালো না খারাপ। আচ্ছা, আমি কেশবচন্দ্র নাগ বইয়ের সম্বন্ধে একটা মন্তব্যই তোমাদের কাছে রাখবো। কেশবচন্দ্র নাগ স্যারের বই আমি নিজে যখন আমার একাডেমিক ইয়ার্স চলছিল ক্লাস 10-এ, তখন আমি কেশবচন্দ্র নাগ স্যারের বই পড়িনি, ওকে ফাইন। যখন বইটা আমি দেখলাম, আমি বইটা ভালো খারাপ যাওয়ার আগে আমি জাজমেন্ট দেওয়ার বা জাজমেন্ট করা বা বইটা সম্বন্ধে ফিডব্যাক দেওয়ার কেউ নয়, উনি আমার থেকে অনেক জ্ঞানী ছিলেন এবং অনেকের একজন আদর্শ ম্যাথ টিচার, এবং ওনার বই আমার যিনি ম্যাথ গুরু ছিলেন, তো আমার যিনি শিক্ষক ছিলেন তিনিও করেছেন, এবং ওনার বইয়ের সম্বন্ধে আমি দুটো কথা বলবো যেগুলো আমার ভালো লাগেনি। একটা হচ্ছে বইটা ব্যাকডেটেড, আপ টু ডেট নয়। দ্বিতীয় কথা, বইটা যে পাতার কোয়ালিটি সেটা খুব লো, একটু টানা হেঁচড়া যদি হয় ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, খুব সফট পাতার পেজ কোয়ালিটিটা খুব লো, পুয়ার কোয়ালিটি খুব। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে বইটিতে যে অঙ্কগুলি দেওয়া আছে সেই অঙ্কগুলি যথেষ্ট ভালো অঙ্ক, এবং একটু নয়, ওটা বেশ কঠিন অঙ্ক, বেশ অনুসরণে যেগুলো আছে, বিশেষ করে পরিমিতি, ত্রিকোণমিতি, এবং দ্বিঘাত সমীকরণ তো বটেই, তার সাথে সাথে দ্বিঘাত সমীকরণের ওর যে শেষের দিকে কিছু বিবিধ অনুসরণী বেশ কিছু জিনিস আছে যেটা কেশবচন্দ্র নাগের বইটাকে, এই আমি যে 3টে বই দেখালাম এই 3টে বইয়ের থেকে আলাদা করে, কিন্তু ওই বললাম বইটা একটু ব্যাকডেটেড, ওকে। আরও একটি বই আছে ডক্টর অমল কুমার ভৌমিকের লেখা, আমার কাছে আছে বইটা, এখন একটু ওদিকে আছে,
আমি দেখাবো আমার নেক্সট ক্লাসে ওই কেশবচন্দ্র নাগ এবং অমল কুমার ভৌমিক এই দুটো বইকে নিয়ে একটু ফিডব্যাক দেবো, আমার ওপিনিয়নটা দেবো। তো এই 3টে বই এর মধ্যে তোমরা তুলসী প্রকাশনী বইটা সকলে, আমার যারা ফলোয়ার্স আছো সকলে বইটি কেনো, তুলসী প্রকাশনী। আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি ওই বইটি প্র্যাকটিস করলে এবং আমি যা করাচ্ছি এবং আমি যা মেটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করব যথেষ্ট মাধ্যমিকের জন্য, সাফিসিয়েন্ট। 100% নামিয়ে আসার ক্ষমতা তোমরা রাখবে, 100-এ 100ই পাবে যদি পারফেক্টলি নামিয়ে দিয়ে আসতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমার ক্লাসে আমি যা করাবো সেটাই এনাফ, তোমাদেরকে অন্য কিছু করতে হবে না। আচ্ছা, স্টাডি মেটেরিয়ালস যা প্রোভাইড করবো দ্যাট ইজ অলসো এনাফ। ওকে, আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি আরও একটা কথা বলে নিই। অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, তো যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাসের জন্য যে ফিজটা রাখা হয়েছে, অনলাইন ক্লাস ফর মাধ্যমিক 2027 ব্যাচ, যারা 2027 সালে মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য এই ব্যাচটি করা হয়েছে এবং এখানে মান্থলি 500 টাকা ফি রাখা হয়েছে, ঠিক আছে? এই ক্লাসটি হোয়াটসঅ্যাপের একটি বিশেষ গ্রুপে আমি জয়েন করে নেবো তোমাদেরকে, সেখানে ক্লাসটি করাবো। এই ক্লাসে তোমরা অনেক কিছু পাবে। এই ক্লাসে তোমরা লাস্ট, আমি এটা বলেও ছিলাম আমার দীঘা সমীকরণের কোনো একটা ক্লাসে, আমি এটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম কি কি পাবে। এক্সট্রা আরো একটা পেমেন্ট তোমাদেরকে করতে হবে 1000, এটা একবারই করতে হবে। এইটা যারা করবে তারা একটু বেশি মেটেরিয়াল পাবে, এইটা যারা করবে তারা খালি লাইভ ক্লাস পাবে এবং আমি যা ক্লাসে করাবো সেগুলো পাবে। কিন্তু এই ওয়ান টাইম পেমেন্ট 1000 টাকাটা যারা করবে সেখানে আমি আরো অনেক কিছু বেশি প্রোভাইড করব, যেগুলো এই 500 টাকা ক্লাসটা যারা করবে তারা পাবে না, ঠিক আছে? আচ্ছা, এগুলো নিয়ে আমি বিস্তারিত একটা ক্লাসে দীঘার সমীকরণে বলেছিলাম, সেটা একটু দেখে নিও। আচ্ছা, আমি আজকে ক্লাসে চলে আসছি। দেখো, আজকের ক্লাসে আমাদের ছিল যে দেখো আমাদের আজকের ক্লাস কি ছিল, আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু ছিল সরল সুদ কষা যে অনুশীলনী আছে, অর্থাৎ কোষে দেখি 2। প্রথম অঙ্কে কি বলা হয়েছে দেখো, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে দেখো খুব স্বাভাবিক, তো আছে মোট সুদটা বের করতে হবে আমাদেরকে। দেখো, যে টাকাটা ধার নিয়েছে ওটাই হচ্ছে আসল, ঠিক আছে? আসল পি, এটা কত টাকা ধার নিয়েছে? 15,000 টাকা, ঠিক আছে? বার্ষিক সরল সুদের হার আর ইকুয়ালস টু 12%, ঠিক আছে? সময় টি ইকুয়ালস টু, সময়টা বলা হয়েছে কত জানো? দেখো, দেখে নাও, বইয়ের সময় দেখতে পাচ্ছি 4 বছর দেওয়া আছে, 4 বছর। তাহলে অতএব মোট সুদ আই ইকুয়ালস টু কি হয় আমরা জানি, বলো? পিআরটি বাই 100 ইকুয়ালস টু, দেখো পি এর ভ্যালু কত আছে? 15,000, আর এর ভ্যালু কত দেওয়া আছে? 12, আর টি দেওয়া আছে 4 বাই 100,
শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল। আচ্ছা দেখো 15কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 180। এখানে 150 আছে, সেই জন্য আরো একটা শূন্য বসবে। একে গুণ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। এটা রাফ ওয়ার্ক করছি আমি, ঠিক আছে? দেখো ঠিক আছে, এবার 18কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 72। তাহলে 7200 টাকা। টাকা হলো। তাহলে উত্তরে কি লিখবে তোমরা? এই অঙ্কটার উত্তরে লিখে দাও, এই অঙ্কটার উত্তরে লিখে দাও যে, আচ্ছা উত্তরে কি লিখবে? যে তাদের কত টাকা সুদ দিতে হবে। উত্তরে লিখে দেবে তাদের 7200 টাকা সুদ দিতে হবে। হলো, সিম্পল হয়ে গেল একটা অঙ্ক। দেখো বলা হয়েছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত হবে? আচ্ছা প্রদত্ত আছে আসল পি সমান 2000 টাকা। আচ্ছা বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের যে হার আছে সেটা কত আছে জানো? বার্ষিক সরল সুদের হারটা দেওয়া আছে 6%। 6%। আচ্ছা সময়, সময় এই দেখো এইখানটা একটুখানি বুদ্ধি আছে। সময়টা কি দেওয়া আছে জানো? দেখো প্রথমে বলা আছে, দেখো 2005 সাল। আগে বলো 2005 সালটা লিপিয়ার না লিপিয়ার না? দেখো 4 দিয়ে ভাগ করলে 2005 মিলবে না, তাহলে ওটা লিপিয়ার নয়। তাহলে ফেব্রুয়ারি মাসে কদিন আছে? 28 দিন আছে। আচ্ছা ভদ্রলোক টাকাটা রেখেছেন 1 জানুয়ারি থেকে, তাহলে জানুয়ারি মাসে কদিন? 31 দিন। ঠিক আছে, কিন্তু আমরা জানি কি সময়টাকেও বছরে কনভার্ট করতে হয়। আগে আমরা দিনে করছি, তারপর ওটাকে বছরে করবো। দেখো জানুয়ারি মাসের 31 দিন কেটেছে টাকাটা, ফেব্রুয়ারি মাসে 28 দিন, কারণ এটা লিপিয়ার নয় 2005 সাল যেহেতু। আচ্ছা তারপর মার্চে আবার 31 দিন। আচ্ছা এপ্রিলে কত? 30 দিন। এবং মেতে দেখো 27 মে পর্যন্ত। দেখো 27 মে সারাদিন টাকাটা কিন্তু খাটেনি, টাকাটা 27 মে দিনে তুলে নেওয়া হয়েছে। 27 মে দিনটাতে পুরোটা 27 মে দিনটা যদি পুরোটা টাকাটা খাটতো, তাহলে কিন্তু আমরা মের 27 দিনটা ধরতাম, কিন্তু 27 মের দিনে টাকাটা উইথড্র করে নেওয়া হয়েছে, অর্থাৎ তুলে নেওয়া হয়েছে। তাহলে 27 মে মানে মেতে কত দিন হয়? 31 দিন। তো 27 মে 27 তারিখটা কাউন্ট হবে না, মানে 26 দিন ধরতে হবে। মানে তোমাকে 27 থেকে 1 বিয়োগ করে রাখতে হবে। এত দিন টাকাটা এতদিন খেটেছে। এবার এগুলো যোগ করো, দেখো এটা কি হয়? 31, 28, আবার 31, 30, 26 দিন। দেখো 6 একে 7 একে 15 একে 16, 2 3 5 3 8 2 10 3 13 একে 14, তার মানে 146 দিন। এবার দেখো আমরা জানি 365 দিনে কি হয়? 1 বছর। তাহলে একদিনে কি হবে তোমার? বলো, 1-365 বছর, তাহলে 146 দিনে কি হবে? জাস্ট খালি এখানে 365 দিয়ে ভাগ করে দাও, এটা বছরে কনভার্ট হয়ে যাবে। মানে এইরকম এত বছর। কাটাকুটি করো।
এখানে 2, এখানে 5, তাহলে এটা হচ্ছে 2 এর 5 বছর হলো। এইবার দেখো আমাদের সব বেরিয়ে গেছে, এবার আমরা খালি মোট সুদটা বের করবো। PRT বাই 100 মোট সুদ। পি এর জায়গায় কত বলা আছে, ওরা 2000 টাকা, 2000 টাকা এখানে 2000 টাকা নিয়ে বলা হয়েছে, এবং 2005 সাল, ঠিক আছে। সুদের হারটা কত আছে দেখো, আর আছে 6, বসিয়ে দাও। টি কত আছে, টি আছে দেখো 2 এর 5 বছর, 2 এর 5 বসিয়ে দাও বাই 100 টাকা। এবার কাটাকুটি এখানে আগে এখানে একটা কেটে দাও ছোট্ট করে, 5 4 20, 9 মনে হচ্ছে, 5 4, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 4 6 24, 2 48 টাকা। তাহলে ওটাই তো চেয়েছে, সুদ কত হবে নির্ণয় করা। তাহলে উত্তরে কি লিখে দেবে, উত্তরে লিখবে নির্ণয় সুদ 48 টাকা। হয়ে গেল, অঙ্ক শেষ। দেখো দুইটা হয়ে গেল, বুঝতে পারলে। এখানে সময়টাই একটু প্যাঁচ ছিল, এই যে জায়গাটা, এই জায়গাটাতে অঙ্কটাতে একটু প্যাঁচ আছে, ব্যাস। এটা যদি ধরে ফেলতে পারো তাহলে হয়ে যাবে। মানে 27শে মে দিনটা কাউন্ট হবে না, কারণ 27শে মে দিনে টাকাটা উইথড্র করে নেওয়া হয়েছে ব্যাংক থেকে, ঠিক আছে। যদি 27শে মে সারাদিন খাটতো টাকাটা, তাহলে 27 তারিখটা আমাকে ধরতে হতো, অর্থাৎ মে মাসের 27 দিন আমাকে ধরতে হতো। কিন্তু 27শে মে পর্যন্ত, মানে 26শে মে পর্যন্ত টাকাটা কেটেছে, 27শে মে দিনে উইথড্র করে নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, বুঝতে পারলে। এটা কিন্তু ভালো অঙ্ক একটা, এটা কিন্তু তোমাদের এমসিকিউ তে দিতে পারে মাধ্যমিকে। এই অঙ্কটা স্টার দিয়ে রাখো, প্র্যাকটিস করবে, এটা ভালো অঙ্ক। আচ্ছা দেখো, দেখো বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সববৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। আমি আগেই বলেছিলাম সববৃদ্ধিমূল মানেও যা, সুদ আসল মানেও তাই। অর্থাৎ এখানে সুদ আসলটা বের করতে হবে, আগে মোট সুদটা বের করতে হবে, তারপর আসলের সাথে সুদটা বের করে দেবো, সুদ আসল হয়ে যাবে। আর ওই সুদ আসল মানেই কি, সববৃদ্ধিমূল, ঠিক আছে। আচ্ছা চলো এখানেও লিখে ফেলো। তো আছে আসল ব্র্যাকেটে পি ইকুয়ালস টু 960 টাকা, বার্ষিক সরল সুদের হার। বার্ষিক সরল সুদের হারটা কত দেখো, আর ইকুয়ালস টু যেটা বলা আছে সেটা হচ্ছে 8.13%, 8.13%। এবার এটা কত হয়, 25-এর 3%। আমি ওই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে করে নিয়েছি। 8.13% একটা মিশ্র ভগ্নাংশ, 8.13, এই যেটা এইটা, এই 8.13টা মিশ্র ভগ্নাংশ, তো এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশে করে নিলাম। এই 8 3 24 প্লাস 1 25, আর নিচে 3টা রয়ে যাবে, ঠিক আছে, হলো। আচ্ছা এখানে সময়টা দেখো, এখানে সময় যেটা আছে টি, এটা ইকুয়ালস টু কত আছে দেখো, বলা আছে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। দেখো এইটা মানে আবার কি, 1 বছর প্লাস 3 মাস ইকুয়ালস টু 1 বছর প্লাস, দেখো 3 মাস, মাসে আছে 12 মাসে 1 বছর, 1 মাসে তাহলে 1 এর 12 বছর, তাহলে 3 মাসে কত হবে, 3 এর 12 বছর।
তাহলে 3/12 বছর। এখানে একটা কাটাকুটি করে দাও, 1 4, তাহলে কি হবে 1 প্লাস 1 4 বছর। মানে এখানে কি করতে হয়, 4 + 1/4 বছর। এটা মানে আলটিমেট কি হবে, 5 × 4 বছর। আমাদের কি হলো, 5 × 4 বছর। ওকে, এইবার দেখো 5 × 4 বছর আমাদের আসল বেরিয়ে গেল, সুদের হার দেওয়া আছে, সময় বেরিয়ে গেল। এবার আমি কি করব, মোট সুদটা বের করব। অতএব মোট সুদ আই, এইটা সমান কি, সে একই ফর্মুলা, PRT/100। ঠিক আছে, PRT/100। এইবার পি এর জায়গায় ভ্যালুটা বসাও, 960। আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে 8 × 1 = 3, মানে 25/3। আমরা ওই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ করে নিয়েছিলাম, দেখিয়েছিলাম। ঠিক আছে, একটু ভিডিওটা 10-12 সেকেন্ড বা 14 সেকেন্ড ডিভাইড করে দেখে নাও। আরটা আমি কিভাবে মানে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে গেছিলাম। টি কত দেওয়া আছে দেখো, টিটা হচ্ছে 5/4, টিটা আছে 5/4 বাই 100 টাকা। এবার দেখো কাটাকুটি করছি, প্রথমে 3 দিয়ে আগে কাটো, তাহলে কত হবে 320। এখানে একটা কাটো, একটা শূন্য কেটে যাবে। আচ্ছা, খুব সাবধানে কাটবে এই কাটাকুটিগুলো। 4 8 এ 32। এবার এখানে এই একটা 5 আছে, এখানে একটা 2 আছে, কেটে দাও। আচ্ছা, এখানে আবার একটা 8 কিন্তু এখনো বেঁচে আছে, তাহলে এখানে কাটো 4। তাহলে 4 25 কত হচ্ছে, 100 টাকা। অতএব নির্ণেয় সবৃদ্ধি মূল। আচ্ছা, তোমাদের সবার মনে আছে তো, সুদাসলটাকে বা সবৃদ্ধি মূল এই কথাটাকে ইংরেজিতে কি বলা হয়, অ্যামাউন্ট, এবং এটাকে ডিনোট করা হয় কি দিয়ে, এ দিয়ে। ঠিক আছে, এটাকে ডিনোট করা হয় কি দিয়ে, এ দিয়ে। এটা মানে কি, এটা মানে কি বলতো, অ্যামাউন্টের ফর্মুলা কি, অ্যামাউন্টের ফর্মুলা হচ্ছে পি প্লাস আই, মানে তোমার আসল প্লাস মোট সুদ। ঠিক আছে, অনেকে ইংলিশ মিডিয়ামের বইগুলোতে আবার পি প্লাস এসআই লেখা থাকে, এসআই ফর সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, কারণ ইন্টারেস্ট তো দুরকম হয়, একটা সিম্পল ইন্টারেস্ট, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট ফর সরল সুদ এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ফর চক্রবৃদ্ধি সুদ। ওকে, আচ্ছা, এখানে দেখো আসল কত দেওয়া ছিল, 960 প্লাস 100 টাকা হলো। তাহলে এখান থেকে আমরা কত পাবো, 1060 টাকা হয়ে গেল, কমপ্লিট, সব কিছু বেরিয়ে গেল। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা দেখো, আমরা 4টায় চলে আসছি। বলছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। শোধ করতে হবে সেই একই অঙ্ক, তো এখানেও সুদ আসল বের করতে হবে। তো দেখো প্রদত্ত আছে আসল পি, এটা সমান কত টাকা উনি ধার নিয়েছিলেন, ধার নিয়েছিলেন 3200 টাকা। 3200 টাকা কেউ ধার নেয় আজকালকার দিনে? আচ্ছা ঠিক আছে, যাই হোক, অঙ্কের খাতিরে সবই হয়। ঠিক আছে,
বাংলা একটা কথা আছে না, গল্পের গুরু গাছে চড়ে, অনেকটা সেরকম টাইপের হয়ে গেছে। আচ্ছা, 32, হোয়াট এভার ইট মে বি, তোমরা কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো কিন্তু নিজেদের। আসল 3200 টাকা। আচ্ছা, সময় দেখো বলা আছে, সময়, আচ্ছা বার্ষিক সরল সুদের হারটা তার আগে আমাদেরকে লিখে নিতে হবে। বার্ষিক সরল সুদের হারটা হচ্ছে 6%। বার্ষিক সরল সুদের হার আর ইকুয়ালস টু 6%। আচ্ছা, সময়টা 2 বছর, সময় টি ইকুয়ালস টু 2 বছর, সময়টা 2 বছর দেওয়া আছে। অতএব মোট সুদ আই ইকুয়ালস টু কত, পিআরটি বাই 100, একই ফর্মুলা। মোট সুদটা কত হয়, পিআরটি বাই 100। এবার এখান থেকে পি এর ভ্যালুটা বসাও, 3200 ইন্টু আর কত আছে 6 ইন্টু টিটা হচ্ছে 2 বাই 100, এটা গেল। আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। 3200 টাকা 6% সরল সুদ আছে 2 বছরের জন্য, ঠিক আছে। ক্যালকুলেশন করতে হবে, 6 2 12 আর 32, 32 কে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 32 কে 12 দিয়ে গুণ করলে হয় 320। আচ্ছা, আমি একটু অন্যভাবে ক্যালকুলেশনটা করছি, এই গুণটা তোমরা করতে যাও না, এটা পারবে না, আমি একটু অন্যভাবে করছি। 384, 320 আর 64, হ্যাঁ ঠিক আছে। এটা একটু অন্যভাবে করেছি, এই গুণের প্রসেসটা দেখো আমি কি করেছি। এখানে 12, তো 12 মানে কি 10 প্লাস 2, আমি 32 কে একবার 10 দিয়ে গুণ করেছি, এই দেখো 32 কে 10 দিয়ে গুণ করলে কত হয় 320, আর 32 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 64, এবার দুটোকে যোগ করে দিয়েছি, ঠিক আছে। মানে এইটা যেভাবে করেছি আমি একটু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো এই যে 32 ইন্টু 12 আছে না, আমি কি করেছি দেখো, 32 কে এরকম ভাবে ভেঙেছি 10, তারপর যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আছে সেটা ইউজ করেছি। এই যে দেখো 32 কে একবার 10 দিয়ে গুণ করবো, আর 32 কে একবার 2 দিয়ে গুণ করবো, মাঝখানে যোগ চিহ্ন আছে, মানে জিনিসটা হবে এরকম টাইপের, 32 ইন্টু 10 প্লাস 32 ইন্টু 2, ঠিক আছে। এইভাবে দেখো, এইভাবে করি। এই 32 ইন্টু 10 করলে কত হয় 320, আর 32 ইন্টু 2 করলে কত হয় 64, মাঝখানে কি চিহ্ন ছিল, যোগ, সেটা যোগ করে দিয়েছি, তাহলে কত হয়েছে 384। বুঝতে পারলে? এইগুলো একটুখানি শর্টকাট ট্রিক শিখে রাখতে হয়। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা আমি একটু মুছে দিচ্ছি। আমি আমার ক্লাসে এই সমস্ত শর্টকাট ট্রিকগুলো তোমাদেরকে এই কারণে শিখিয়ে রাখছি, যাতে তোমরা মাধ্যমিকে পরীক্ষার হলে ক্যালকুলেশনে ভুল না করে ফেলো, সিলেবাস চেক না করে ফেলো। অনেকে দেখেছি খুব ম্যাথসে ভালো, কনসেপ্টও আছে, কিন্তু খুব সিলেবাস চেক করে ফেলে বলে, বা পরীক্ষা হলের যে একটা আলাদা টেম্পারেচার থাকে সেটাকে কন্ট্রোল করতে পারে না বলে ভুল করে বসে। 384 টাকা টাকা। আচ্ছা, তাহলে আবার আমাকে এখানে লিখতে হবে, অতএব সুদ আসল ব্র্যাকেটে কি অ্যামাউন্ট, এটা মানে কি হয় পি প্লাস আই, পিটা কত 3200, তার সাথে কত যোগ হচ্ছে 384 টাকা, 4 8 2 আর 3 5, 3584 টাকা। তাহলে উত্তরে কি লিখবে, উত্তরে তোমরা লিখবে যে দুই বছর পরে তাকে কি বলা হয়েছে, সুদে আসলে 2 বছর পরে তাকে না, 2 বছর পরে সুদে আসলে কথাটা আগে লেখা হয়েছিল, 2 বছর পরে
সুদে আসলে আমার এই পেনের কালিটা এত মোটা হয়ে যাচ্ছে। সুদে আসলে 2 বছর পরে সুদে আসলে ঠিক আছে। 2 বছর পরে সুদে আসলে তাকে 2 বছর পরে সুদে আসলে তাকে 3584 টাকা শোধ করতে হবে। হয়ে গেল, বুঝলে? 4 অঙ্ক হয়ে গেল। 2 বছর পরে এই পরিমাণ টাকা তাকে শোধ করতে হবে। বুঝা গেল? চলো পরেরটাই যাওয়া যাক। কিছুই নেই, সলভ শুধু দেখতে পাচ্ছ তো কত সিম্পল অঙ্ক। শেষের দিকে অঙ্কগুলো একটু বড় আছে, এইগুলো একদম সহজ অঙ্ক, খুব বেসিক। প্রথম 12টা অঙ্ক দেখলাম যে বেসিক আছে। দেখো 5 অঙ্কটা দেখো। 5 অঙ্কটা বলেছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? ধরি তিনি পি টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, ধরে নিলাম। তাহলে আসল সমান পি টাকা, এটা আমার জানা নেই, আমাকে বের করতে হবে। বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হারটা কত আছে দেখো, আর সমান দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হারটা দেওয়া আছে 5.25%। একটু কমপ্লিকেটেড করেছে তোমাদেরকে একটু ঘাবড়ে দেওয়ার জন্য, যাতে তোমরা ভুল করে ফেলো। দেখো কোনো চিন্তার কিছু কারণ নেই, হাম হ্যাঁ কর দেंगे झटक से। আচ্ছা, সময়টা দেওয়া আছে 2 বছর, 2 বছর, ওকে ফাইন। সময় t ইকুয়ালস টু 2 বছর হলো। অতএব মোট সুদ i ইকুয়ালস টু কি হবে? উনি জাস্ট সুদ হিসেবে পেয়েছেন, ওকে ফাইন। তাহলে পি আর টি বাই 100 হবে। পি তো আমি জানি না, আমাকে পি বের করতে হবে। এবার এখান থেকে যে মোট সুদটা বেরোবে সেটাকে আমি 840 এর সাথে সমান করে দেবো শর্তানুসারে করে। এখান থেকে যে মোট সুদটা বেরোবে, দেখো কি বেরোবে দেখা যাক। পি তো আমরা জানি না, বসিয়ে রাখতে হবে। আর এর ভ্যালু কত? 5.25। টি কত? টি হচ্ছে 2 বাই 100। আচ্ছা, এখানে যদি এই দশমিকটা তুলি তাহলে নিচে একটা 100 নিয়ে আসতে হবে। টাকা লিখে রাখো। আচ্ছা, উপরটা একটু মুছছি। মোট সুদ ব্র্যাকেটে আই ইকুয়ালস টু, এটা কত হচ্ছে 2p ইন্টু 525 বাই 2p ইন্টু 525 বাই 100 ইন্টু 100 20 105। আবার একবার 5 দিয়ে কাটছি, 20 এখানে 21। তাহলে 2p ইন্টু 21, এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে p, এটা আলটিমেট কত হচ্ছে? তাহলে 2 দিয়ে 21 কে গুণ করলে 42। তাহলে 42p টাকা হলো। এবার শর্তানুসারে
দেখো এটাই তো মোট সুদ, আর মোট সুদটা কত দেওয়া আছে, শোভাদেবী কত পেয়েছিলেন ব্যাংক থেকে, মোট সুদ হিসাবে 2 বছর পরে 840 টাকা, তাহলে 42 পি এটা সমান হচ্ছে 840। ঠিক আছে, এবার এখান থেকে পি বের করতে হয়। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এখানে একটা জিনিস তো নিচে ছিল, এখানে 42 পি যে ছিল এই জায়গাটা একটা জিনিস ছিল নিচে, দাঁড়াও এখানে তো নিচে একটা জিনিস ছিল, এই যে 20 গুলো ছিল আমি এটা খেয়ালই করিনি। আচ্ছা দাঁড়াও, 32 পি বাই, আচ্ছা 20 কে 20 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 2 2 4 আর দুটো শূন্য, দেখো 2 আর 2 4 আর দুটো শূন্য আছে বসিয়ে দেবে, মানে 400। তাহলে এদিকটা হবে 42 পি, আমি ভগ্নাংশের হরে যেটা ছিল সেই গুণটা খেয়াল করিনি। আচ্ছা 42 পি বাই 400, 42 পি বাই 400 সমান 840, বা 42 পি গড় 840 ইন্টু 400 হলো, বা পি ইকুয়ালস টু 840 ইন্টু 400 বাই 42, 840 ইন্টু 400 বাই 42। দেখো এখানে এবার একটু কাটাকুটি করে নাও, 42 2 84 20 হলো। এইবার আবার আমি একটু উপরে ক্যালকুলেশনটা মুছছি, কারণ আমাকে এখানে পি এর ভাড়া বের করতে হচ্ছে না। আচ্ছা তাহলে বা পি সমান, দেখো এখানে 2 আর 4 গুণ করে দাও, কত হয় 8, আর কটা শূন্য আছে, একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য, বসিয়ে দাও 8 এর পরে। অতএব কি হলো, এটাই আসল হয়ে গেল। তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন, উত্তরে কি লিখবে, উত্তরে লিখবে, উত্তর লিখে তিনি 8000 টাকা জমা রেখেছিলেন, বুঝলে? ডান। হ্যালো, ওকে চলো 6 নম্বরে যাওয়া যাক। আচ্ছা দেখো 6 নম্বরটা বলা হয়েছে, গৌতম একটি মুদি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। আচ্ছা মানে এক মাসে আর কি। তিনি কত টাকা ধার নিয়েছিলেন, ধরি তিনি পি টাকা ধার নিয়েছিলেন, প্রদত্ত আছে যে বার্ষিক, আচ্ছা টাইমটা মেনশন করা আছে, কত টাকা ধার নিয়েছিলেন, মানে মাসে বলা যায়, মাস বলা আছে, ঠিক আছে। বার্ষিক, প্রত্যেক মাস মাসিক একটা সুদ দিতে হয়, তার মানে বার্ষিক, বার্ষিক লেখা আছে, ঠিক আছে, কালিটা একটুখানি, বার্ষিক সরল সুদের হার ইকুয়ালস টু, বার্ষিক সরল সুদের হার আর ইকুয়ালস টু 12%, বার্ষিক সরল সুদের হার আর ইকুয়ালস টু 12%, ঠিক আছে। সময় t ইকুয়ালস টু 1 মাস, এটা তো সময়,
তাহলে 1/12 বছর হলো। অতএব মোট সুদ আই এটা কত? PRT/100, PRT/100 এটা মোট সুদ। দেখো মোট সুদ এটা, তাহলে যে ব্যাপারটা হচ্ছে সেটা কি, পেনগুলো যে কি হয় না দেখ। মোট সুদ আই এটা ইকুয়ালস টু পি কত বলা আছে, পিটা আমার জানা নেই, পি ইন্টু এটা হচ্ছে আর এর ভ্যালুটা কত, 12%, 12। আচ্ছা টি কত বলা আছে, টি হচ্ছে 1/12, মানে 1 মাস যেহেতু 1/12 বছর আমি কনভার্ট করে দিয়েছি বাই 100 টাকা, 12 কেটে গেল, P/100 টাকা। তাহলে শর্তানুসারে কি হবে, P/100 ইকুয়ালস টু, শর্তানুসারে P/100 ইকুয়ালস টু কত, এইটাই হবে 378। কারণ তিনি মাসিক এই সুদটা পাচ্ছেন, তাহলে একটা হিউজ অঙ্কের টাকা উনি জমা রেখেছিলেন, সেটা কত, এইটা। এবার আমাকে পিটা বের করতে হবে, এখান থেকে 100 ভাগে আছে, তাহলে ওদিকে সাইড চেঞ্জ হলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। P ইকুয়ালস টু 378 ইন্টু 100 বা P ইকুয়ালস টু 37,800 হয়ে গেল। আচ্ছা তাহলে উত্তরে কি লিখে দেবে, এখানে উত্তর নিচেই লিখে দাও। অতএব তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তিনি 37,800 টাকা ধার। আচ্ছা এখানে একটু আমি গাড়িটা চেঞ্জ করছি, তোমরা বুঝতে পারবে না, বোর্ডের অনেকটা নিচে চলে এসেছি তো। নিয়েছিলেন, ঠিক আছে, 37,800 টাকা ধার নিয়েছিলেন, 37,800। এই এত পরিমাণ টাকাটা গৌতম ওই মুরগি খামার, যে পোল্ট্রি ফার্ম যেটা হয় মুরগি খামার, সেটা খোলার জন্য ওই সমবায় ব্যাংক থেকে ধার নিয়েছিল এই পরিমাণ টাকাটা। 6 অঙ্ক হয়ে গেল। চলো পরেরটায় যাওয়া যাক। দেখো 7 বলা আছে বার্ষিক 6% সরল সুদের হারে 15 টাকা কত বছরে দ্বিগুণ হবে, হিসাব করে লিখি। এই অঙ্কটা কিন্তু স্টার্ট দিয়ে রাখো, ভালো অঙ্ক এটা। ধরি P টাকা T বছরে দ্বিগুণ, অর্থাৎ টুপি হয়। এখানে একটা জিনিস বোঝার আছে, দেখো এই যে টি পরিমাণ টাকাটা, আর এখানে সুদের হারটা বলে দিয়েছে 6%, ঠিক আছে। এই যে টি পরিমাণ টাকাটা বার্ষিক 6% সরল সুদের হারে টি বছর পরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে টুপি হচ্ছে। তো এখানে
এই যে 2p এর মধ্যে কিন্তু এই যে আসল p তার সাথে সুদটাও জুড়ে আছে। আমরা আগে ওই বার্ষিক সরল সুদের হার যেটা দেওয়া আছে অর্থাৎ 6% সরল সুদের হারে টি বছরে সুদটা বের করব, তার সাথে আসলটাকে জুড়বো, সুদ আসল তৈরি হবে, সেইটাকে টুপির সাথে ইকুয়াল করব, সেখান থেকে টিটাকে বের করে নেবো ক্যালকুলেশন করে। দেখো কিভাবে করি। প্রদত্ত আছে বার্ষিক সরল সুদের হার আর ইকুয়ালস টু বার্ষিক সরল সুদের হার আর ইকুয়ালস টু কত দেওয়া আছে 6%। 6% আছে, অতএব মোট সুদ আই। দেখো এটা তো আসল, এইটা হচ্ছে সুদের হার, আর সময়টা কত ধরে নিয়েছি আমি টি বছর, তাহলে মোট সুদটা কত হবে টি আর টি বাই 100। এবার এখানে পি টি কিছু জানি না, পি কিন্তু আর জানি 6 ইন্টু টি বাই 100। এবার এখানে একটা ছোট্ট কাটাকুটি করো, 2 3 6, 2 50 100, 2 3 6, 2 50 100। তাহলে এইটা কি আসে আলটিমেট, এটা আসে 3p t বাই 100 হলো। আচ্ছা এবার একটু মুছছি। সুদ আসল a ইকুয়ালস টু কি বলো p প্লাস i, এটা তো i বেরিয়েছে, p আমার জানা নেই, প্লাস 3pt বাই 100। এখানে একটা 50 ছিল, সরি ফর দ্যাট, এখানে একটা 50 ছিল, আমি 2 3 6, 2 50 হবে, এটা 50 ছিল, খেয়াল করি না, একদম সিমিস্টেক করে, সরি গো। আচ্ছা এইটা এই পরিমাণ যে টাকাটা আছে, এই পরিমাণ টাকা, ঠিক আছে। আচ্ছা এবার যেভাবে এটা বোঝার আছে, দেখো এখান থেকে একটা টি কমন নিয়ে বের করে রাখো, তাহলে এটা হবে 1 প্লাস 3t বাই 50 টাকা টাকা হলো। এবার শর্তানুসারে কি বলেছে, 6% সরল সুদের হারে কত বছরে টাকাটা ডাবল হয়ে যাবে, মানে দ্বিগুণ হবে। তাহলে আমরা যখন শর্তানুসারে করব, এই যে সুদ আসল বা অ্যামাউন্ট আমরা বের করেছি, এইটা মানেই হয়ে যাবে 2p, বুঝতে পারলে, এটা মানেই 2p হয়ে যাবে। এইবার এখান থেকে জাস্ট ভ্যালুগুলো বসাবো আর ক্যালকুলেশন করব। দেখো a এর মান কত, a কত বেরিয়েছে p 1 প্লাস 3t বাই 50 ইকুয়ালস টু 2p। দেখো বা 1 প্লাস 3t বাই 50, দেখো p এদিকে গুণে ছিল, ওদিকে গেলে ভাগে চলে যাবে, 2p বাই p, p কেটে যাবে, বা 1 প্লাস 3t বাই 50 ইকুয়ালস টু 2 হয়েছে, 1 প্লাস 3t বাই 50 ইকুয়ালস টু 2। আচ্ছা দেখো এবার ক্যালকুলেশনটাকে আমাকে কি করতে হবে, আচ্ছা বা কি হচ্ছে 3t বাই 50 ইকুয়ালস টু 2 মাইনাস 1, বা 3t বাই 50 ইকুয়ালস টু 1।
বা 3t ইকুয়ালস টু, দেখো 50 কে 1 দিয়ে গুণ করার অর্থ সেই 50 থেকে যাবে, কারণ 1 হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, ঠিক আছে। ওকে যাই দিয়ে গুণ করো না কেন 1 কে, সেই সংখ্যাটাই ফেরত আসবে, যে সংখ্যা দিয়ে 1 কে গুণ করছো সেই সংখ্যাটাই ফেরত আসবে। আচ্ছা, আর t হচ্ছে তাহলে কত হবে, 3 এর সাথে গুণে ছিল, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, 50 এর 3 বা t সমান 16 পূর্ণ 2 এর 3। এবার যারা জিজ্ঞাসা করছে যে স্যার এটা কিভাবে এলো, এই তো সিম্পল, 50 কে ভাগ করো 50, দেখো 3 3 1 কে 3, 2 0 3 6 18। যারা এটা জানো না যে একটা অপ্রকৃত ভগ্নাংশ থেকে কি করে মিশ্র ভগ্নাংশে করতে হয়, দেখো ভাগ ফল যেটা আসবে সেটাকে নিউমেরিক্যাল পার্টে দিয়ে দেবে, ভাগ শেষ যেটা আসবে লবে দেবে, আর দেখো নিচে যে 3টা ছিল সেটা মিশ্র ভগ্নাংশ যা থাকে, এবং দেখো এই যে মিশ্র ভগ্নাংশ 3 আছে, অপ্রকৃত ভগ্নাংশ সেম ছিল, এখানেও 3 ছিল আর এখানেও 3 আছে, ঠিক আছে। হয়ে গেল আমাদের তাহলে 16 পূর্ণ 2 এর 3। এইটা হচ্ছে টাইম, এই এত বছরের টাকাটা কি হবে, ডাবল হবে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এটা কি হলো, অতএব তাহলে উত্তরে কি লিখবে, নির্ণেয় সময় হবে 16 পূর্ণ 2 এর 3 বছর। বোঝা গেল? যারা ক্যালকুলেশনটা এখনো করে উঠতে পারোনি বা একটুখানি অস্পষ্ট লাগছে, তাদের জন্য একবার ফ্রেশ করে এটা লিখে দিয়েছিলাম, কারণ লেখাটা একটু কালিটা হালকা হয়ে গেছে। নির্ণয় সময় হবে 16 পূর্ণ 2 এর 3 বছর, লিখে নাও। লেখা হলে তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি ফাস্ট। হচ্ছে আই হোপ যে তোমাদের হয়ে গেছে। আচ্ছা এবার আমরা চলে যাব 8 অঙ্ক দেখতে। দেখো 8 অঙ্কটিও খুব ভালো, কঠিন বলবো না, জাস্ট একটুখানি, ঠিক আছে। আচ্ছা বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করারও 6 বছর পর দেখলেন যে দেয় শব্দের অর্থ জেনে রাখো, যেটা দিতে হবে, ঠিক আছে। দেয় মানে হচ্ছে যেটা দিতে হবে। দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। দেখো 8 অঙ্কটির ক্ষেত্রে যেভাবে করবে সেটা হচ্ছে, এখানে তোমাকে বের করতে হবে বার্ষিক। তুমি প্রথমে ধরি বার্ষিক শতকরা সরল সুদের হার 8%, ঠিক আছে, আর স্মল, ওকে। আচ্ছা বলেছে সুদের পরিমাণ আসলে, তাহলে আমাকে মোট সুদটা বের করতে হবে, ওটা আসলের সাথে ইকুয়াল করে দেবো। দেখো আচ্ছা এবার মনে করি আসল সমান p টাকা, আসলটা p টাকা, এটা ধরা যাক। তাহলে দেখো
সুদের হার R%, আসল P টাকা। ঠিক আছে, এইবার আসো, দেখো তোমাকে বলেছে সময়টা বলা আছে, সময়টা 6 বছর বলা আছে, 6 বছর সময়, সময় t ইকুয়ালস টু 6 বছর। ঠিক আছে, এইটা করে একটা মোট সুদ বের করো, তাহলে মানে ওই শর্ত খাটিয়ে আর কি, মোট সুদ আই, এটা কত হবে, সেই একই ফর্মুলা PRT বাই 100। এবার দেখো আমি পিও জানি না আরও জানি না, খালি টি জানি, এই সরি পিও জানি না আরও জানি না, খালি টি জানি, তাহলে পি আর ইন্টু কত আছে 6 বাই 100 হলো, 6 দিয়ে কাটো, 2 3 6 50 টাকা, তাহলে পি আর বাই 50 টাকা। এবার কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, মানে আই দেখো শর্তানুসারে আই যেটা আছে দেয় সরল সুদের পরিমাণ, এটা আসলের কত হয়ে গেছে বলো তো, 3/8 অংশ, তার মানে 3/8, এখানে লেখা আছে না, 3/8 P, এইটা মানে দেয় সরল সুদের পরিমাণটা, দেয় যে সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ দেয় যেটা দিতে হবে আমাকে, যে সরল সুদটা আমাকে দিতে হবে, সেইটার পরিমাণ হয়ে গেছে আসলে 3/8 অংশ। এইবার এখান থেকে ঝটপট আমরা ক্যালকুলেশনটা করবো, দেখো ঝটপট দেখো, বা আমরা যে অনুযায়ী ধরেছিলাম সেই অনুযায়ী আমাদের তো যেটা এস ছিল আর কি, আই যেটা এস ছিল সেটা এস ছিল তোমার এইরকম টাইপের। দেখো আমার কাছে সময়টা খালি দেওয়া আছে 6 বছর, মানে তোমার এস ছিল এটা 3PR/100, এটা ছিল, এই সরি 100 না, এখানে 50 ছিল, আমি কেটে দিয়েছিলাম একটা, এখানটা 50 ছিল, ওকে। আর ওদিকটা ছিল, ওদিকটা যা আছে তাই 3/8 ঠিক আছে। এবার দেখো বা 3PR, এটা হচ্ছে 3/8 P ইন্টু 50, বা আমাকে বের কি করতে হবে আর, দেখো 3P ইন্টু আর ইকুয়ালস টু 3P ইন্টু 50/8, বা আর ইকুয়ালস টু 3P ইন্টু 50/8 ইন্টু 3P, কারণ 3P গুণে ছিল ভাগে চলে যাবে, 3P কেটে যাবে, এখানে 4 আর এখানটা হচ্ছে 25, 2 25 50, 2 4 8, তাহলে আর কত হলো, আর সমান 25/4, বা আর ইকুয়ালস টু 6 পূর্ণ 1/4, তাহলে উত্তরে কি লিখে দেবে, উত্তরটা হবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল, বার্ষিক, এখন আমার এটা লেখাটা অর্থহীন, ঠিক আছে, বার্ষিক শতকরা সরল সুদের হার ছিল 6.1/4%, হয়ে গেল, দেখো 8 অঙ্ক হয়ে গেল, ওকে ঠিক আছে, দেখে নাও।
জান চলো এবার পরের যে অঙ্কটা আছে সেটা একটু জাস্ট লেন্থি ক্যালকুলেশন হবে কিন্তু সিম্পল আছে, অর্থাৎ 9 অঙ্কটি দেখো এখানে বলা আছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্যদের সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। মানে তার বছরে, এখানে বছরে বলতে কি মিন করা হয়েছে জানো? বছরে বলতে 1 বছর বোঝাচ্ছে। আচ্ছা এবার এখানে আসলটা কিন্তু দুটো ক্ষেত্রে এক থাকবে। কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে আমি একবার বের করবো আসল, যেখানে আসল থাকবে 5,000, সরল সুদের হার কত থাকবে বার্ষিক যেটা আছে 4%, আর সময় 1 বছর করে আমি একটা মোট সুদ বের করবো, এবং সেম ভাবেই ব্যাংকের ক্ষেত্রে বের করবো এবং দুটো সুদের মধ্যে ডিফারেন্স করবো, সেটাই আমার অ্যান্সার হবে। দেখো প্রথমে আমরা লিখবো যেটা কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে দেখো আসল পি সমান 5,000 টাকা, পি সমান 5,000 টাকা। এখানে আমাকে আরেকটা জিনিস দেওয়া আছে যে বার্ষিক যেটা আছে বার্ষিক সরল সুদের হার আর ইকুয়ালস টু বার্ষিক সরল সুদের হার আর ইকুয়ালস টু 4%। এখানে R1 লেখো কারণ দুটো হবে। সময় যেটা আছে টি, এটা হচ্ছে 1 বছর, অতএব মোট সুদ I1 এটা কি হবে টি R1 টি বাই 100। তাহলে টি এর ভ্যালুটা হচ্ছে 5,000 ইন্টু R1টা কত 4, টি কত 1 বাই 100 টাকা। ঠিক আছে, এবার এখানে দুটো জিরো কেটে দাও, কাটে কত হচ্ছে দেখো 50 4 200 টাকা। এটা হচ্ছে ফার্স্ট কেস। ঠিক আছে, এদের জন্য না, কৃষি সমবায় সমিতির জন্য। বুঝতে পারলে? এটা বোঝা গেল? আচ্ছা এটা ফার্স্ট কেস আর কি। এবার আমরা জাস্ট কিছুই করবো না, খালি লিখবো যে এখানটা লেখাটা একটু চেঞ্জ করবো, কয়েকটা জায়গা একটু চেঞ্জ করবো, যেমন এইখানটা চেঞ্জ করবো, এখানটা আমাকে চেঞ্জ করতে হবে, এখানটা সেম থাকবে, এখানটা চেঞ্জ করতে হবে, এখানটা চেঞ্জ করতে হবে, আর বাকি এই জায়গাটা চেঞ্জ করতে হবে, এইখানটা চেঞ্জ করতে হবে, বাকি এইগুলো সব সেম থাকবে, এগুলো যেমন কাটবে এখানটা একটুখানি আমাকে চেঞ্জ করতে হবে। দেখো কিভাবে একটা বুদ্ধি দেখো, যেমন এখানে এটা শিখিয়ে দিই আমি, আর লিখলাম না সেকেন্ড টাইম, ওটা আর লিখতে একটু সময় যাবে। আচ্ছা এখানে বলা আছে কি না ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংক আচ্ছা সবার খুব পছন্দ ব্যাংকের ক্ষেত্রে দেখো আসলটা তো সেমই থাকবে। ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে আসলটা সেম থাকবে, আর এইটা বদলাবে, মানে বার্ষিক সরল সুদের হার যেটা আছে ওখানে ছিল R1, এখানে কি হয়ে যাবে R1 না, এখানে হবে আমাদের কি R2, কারণ এটা অন্য হয়ে গেছে, চেঞ্জ হয়েছে, তাহলে আমাকে সাফিক্সটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, R2টা কত হবে? R2টা হবে 7 কারণ ব্যাংক থেকে নিলে 7.4%। হ্যাঁ ব্যাংক একটু বেশি দেবে, কারণ ব্যাংক থেকে ধার নিলে একটু বেশি দিতে হবে। ঠিক আছে, ব্যাংকে তুমি টাকা রাখলে ব্যাংক তোমাকে কম পার্সেন্ট রেটে সুদের হার দেবে। ঠিক আছে, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার নিলে তোমাকে ব্যাংক বেশি চড়া সুদে টাকাটা আদায় করবে ব্যাংক। ঠিক আছে, তাহলে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে। ঠিক আছে, এখানটা R2 হবে। আচ্ছা এখানটাতে হবে 7.4, আমি যদি এটাকে তুলতে যাই তাহলে এখানে আমাকে একটা 10 গুণ করতে হবে। ঠিক আছে,
আচ্ছা এবার ক্যালকুলেশন একটু করো, এখানে যদি আরেকটা ক্যালকুলেশন করো তাহলে এটা হবে এরকম। তাহলে 74 কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এটা হয় 370 টাকা। ঠিক আছে, 370 টাকা। এইবার এটা ব্যাংকের ক্ষেত্রে না সমবায় সমিতির ক্ষেত্রে কত হয়েছিল, এইটা। ঠিক আছে, আর এখানে I2। ঠিক আছে, এইবার দেখো তাহলে ওনার সমবায় সমিতির ক্ষেত্রে 200 টাকা বছরে সুদ দিতে হচ্ছিল, আর ব্যাংকের ক্ষেত্রে 370 টাকা। তাহলে আমরা এবার কি উত্তরে চলে যাব, ডাইরেক্ট। কিভাবে করবো ডাইরেক্ট, দেখো উত্তরে আমরা ডাইরেক্ট কি লিখবো, উত্তরে লিখবো যে তবে তার বছরে সুদ বাবদ, তবে তার, একদম দেখে দেখে যা উত্তর বলা আছে, প্রশ্ন যা বলা আছে দেখে দেখে উত্তর লিখবো। তবে তার বছরে বছরে সুদ বাবদ, তবে তার বছরে সুদ বাবদ, একটা ক্ষেত্রে 370 হয়েছিল, 370 মাইনাস 200, কারণ দেখো এখানে 200 হয়েছিল, এটা সমবায় সমিতির ক্ষেত্রে, টাকা, অর্থাৎ 170 টাকা বাঁচবে। ঠিক আছে, এই পরিমাণ টাকাটা বাঁচবে। হয়ে গেল, কত ইজি না, কিছুই নেই, সিম্পল, একদম একদম সিম্পল, স্মুথলি হয়ে যাবে। খালি একটুখানি কনসেপ্টটা এবং বারবার প্র্যাকটিস করলে যত প্র্যাকটিস করবে তোমার হাত স্মুথ হবে তত। আর আমি রেফারেন্স বইগুলো তোমাদেরকে আজকে যেগুলো দেখালাম ওগুলো থেকে আস্তে আস্তে অঙ্ক করানো স্টার্ট করবো। আগে একটু তোমরা তোমাদের যে টেক্সট বই আছে সেটার উপরে একটা ভালো গ্রিপ নিয়ে এসো, দেন আমি রেফারেন্স বইগুলো স্টার্ট করে দেবো। আচ্ছা দেখো 10-এর অঙ্কটা বলা হয়েছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। ভালো কথা, ধরি বার্ষিক শতকরা সরল সুদের হার, বার্ষিক শতকরা সরল সুদের হার 8%। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে কি কি দেওয়া আছে, প্রদত্ত আছে আসল পি সমান 292 টাকা, 292 টাকা। আচ্ছা এবার এখানে আমাকে তো ওইটা বের করতে হবে, এটা বের করতে হবে। আচ্ছা আমি তো এখানে এটা জানি না, আমাকে এমনি প্লেন সময়টা দিয়ে আগে সুদটা বের করতে। আচ্ছা দেখো সময় কত বলা আছে, সময় টি, এটা মানে হচ্ছে 1 দিন, সময় টি 1 দিন, এইটাই হচ্ছে 1-এর 365 বছর। অতএব, আচ্ছা অতএব কি ইংরেজিতে কি বলা জানো, therefore। ঠিক আছে, অতএব মোট সুদ আই, এটা কত হবে, সেই একই ফর্মুলা PRT বাই 100। ঠিক আছে, দেখো এবার এখানে ভ্যালুগুলো আমাকে বসাতে হবে, দাঁড়াও এখানে শর্ট আনসারে করার আগে এখানে আমাকে ভ্যালুগুলো বসাতে হবে। পি এর ভ্যালু 292, দেখো এখানে পি লেখা ছিল, এই যে 292 ইনটু, আর আমার জানা নেই, আচ্ছা টি এর ভ্যালুটা হচ্ছে 1/365, 1/365 পুরোটার বাই 100, 73 দিয়ে কাটলে এখানে 4 আর এখানে 5, 4 দিয়ে আবার কাটো এটাকে 25। তাহলে যেটা আসবে আমার কি আসছে ক্যালকুলেশন করে,
আলটিমেট আমার ক্যালকুলেশন করে আমি দেখতে পাচ্ছি এটা আসছে আর বাই, এখানে আমার দেখো এখানে 73 5 365, 73 4 292, আর এখানের এই 5টাকে 4 25 কাটা হয়েছে, 4 দিয়ে আমি 100কে কেটেছি, 4 25 100, তাহলে এখানে তো একটা 5 রয়ে গেছে আর এখানে একটা 25 আছে, তাহলে এটা হচ্ছে হয় আর বাই 125, আর বাই 125 টাকা। ঠিক আছে, কারণ দেখো এই এই যে মেন ভগ্নাংশের এইখানে একটা ভগ্নাংশ আছে 1/365, যার হরে আছে কি 5, তাহলে মেন ভগ্নাংশের যে হর আছে তার সাথে লবে যে ভগ্নাংশটা আছে তার হরটা গুণ হয়ে যাবে, মানে এই 5 আর এই 25 গুণ হয়ে যাবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আলটিমেট আমার এটা এলো, সূত্র কত হলো আর বাই 125, তাহলে আমরা এবার করবো কি শর্ত অনুসারে আর বাই 125 সমান, আর বাই 125 সমান যেটা করব সেটা হচ্ছে 5 পয়সা দেওয়া আছে, দেখো 100 পয়সা এটা মানে কি 1 টাকা, তো আমাকে সবসময় কিন্তু টাকায় করতে হবে কারণ এটা 292 টাকা দেওয়া আছে। দেখো তাহলে 1 পয়সা মানে কি হবে 1/100 টাকা, তাহলে যদি 5 পয়সা বলে এটা কত হবে, 5 পয়সা হলে কত হবে বলো? কিছুই নয়, জাস্ট কি হবে 5/100 টাকা, মানে 100 দিয়ে জাস্ট ভাগ করে দিলে ওটা টাকায় রূপান্তরিত হয়ে যাবে পয়সাটা। ঠিক আছে, কোনো পয়সা ধর 2 পয়সা 3 পয়সা 4 পয়সা 5 পয়সা জাস্ট 100 দিয়ে ভাগ করে দেবে, ওটা টাকায় কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এই ট্রিকগুলো খেয়াল রাখবে। অনেকে এখানে আর বাই 125 সমান 5 করে দেবে, না ভুল হয়ে যাবে, কারণ পয়সায় দেওয়া আছে আর তোমার অঙ্কটায় যে আসল দেওয়া ছিল সেটা 292, সেটা টাকায় দেওয়া ছিল। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবে। আচ্ছা, বা আর ইকুয়ালস টু, এখানে একটা কাটাকুটি করে নিচ্ছি আমি 20, তাহলে 125 টাকা যদি উপরে তুলি 20 আবার কাটছি 5 4 20 5 25, বা আর ইকুয়ালস টু 25/4, বা আর ইকুয়ালস টু 6 পূর্ণ 1/4। তাহলে উত্তরে কি হবে, বার্ষিক শতকরা সরল সুদের হার, বার্ষিক শতকরা আচ্ছা শতকরা লিখলে কিন্তু বার্ষিক শতকরা সরল সুদের হার 6/1/4। দেখো এখানে যেহেতু শতকরা লিখেছি, সরল সুদের হার লিখছি, এবার হার লিখেছি এটা একটা পার্সেন্টেজ দিতে হবে, কারণ রেট অফ ইন্টারেস্ট তো 6/1/4% হয়ে গেল। তবে এখানে শতকরা লিখলে এখানে পার্সেন্টেজ না দিলেও চলে, হয়ে যাবে, নাম্বার পেয়ে যাবে। 10এরটা হলো। আচ্ছা এবার দেখো, এবার আমরা আসছি 11 নম্বরটিতে। বলছে কি বলছে দেখো, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করি, কত বছরে ধরি নির্ণেয় সময় হলো t বছর। দেখো আচ্ছা, প্রদত্ত আছে আসল P
এটা হচ্ছে 600 টাকা, এটা আসল। আচ্ছা আমাকে সরল সুদের হারটা দেওয়া আছে। আচ্ছা বার্ষিক, এটাকে আরো একটু বাঁদিক চেপে লিখতে হবে, বার্ষিক সরল সুদের হার আর ইকুয়ালস টু বার্ষিক সরল সুদের হার ইকুয়ালস টু 8%। ঠিক আছে, এটা 8% দেওয়া আছে। আর তো চলো তাহলে অতএব মোট সুদ ব্র্যাকেটে আই ইকুয়ালস টু পিআরটি বাই 100 ইকুয়ালস টু পি 600 আর 8, টিটা জানি না, বাই 100, এটা ডাইরেক্ট কাটছি 6, তাহলে 848 টি, এটা কি হবে টাকা। ঠিক আছে, টাকা। এবার এইটাকেই কার সাথে ইকুয়াল করবো 168 সাথে। দেখো কত দিয়েছে জানো, 168, তাই তো, সব ঠিক আছে। 48, ওকে 600 600 48। আচ্ছা দেখো এটা হয়েছে 48টি, তাহলে শর্তানুসারে শর্তানুসারে 48টি ইকুয়ালস টু 168, ওকে, বা টি ইকুয়ালস টু 168 বাই 48। আচ্ছা 6 দিয়ে কাটাকুটি করো, 6 টা 48, 6 দিয়ে 12, 6 টা 48, 4 2 8, 4 7 28, বা টি ইকুয়ালস টু 7 2। আর এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমি মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করে দেবো, টি সমান 3 পূর্ণ 1 2। উত্তরে তাহলে কি লিখবে, উত্তরে আমি লিখব যে নির্ণয় সময় নির্ণয় সময় 3 পূর্ণ 1 2 বছর, এটা হচ্ছে নির্ণয় সময়। ঠিক আছে, দেখো হয়ে গেল। আচ্ছা 11 অঙ্কটা হয়ে গেল। দেখো ঠিক আছে, এবার আমরা চলে আসি 12 অঙ্কটিতে। দেখো বলা আছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। ধরি ওই টাকা টি বছরের জন্য ব্যাংকে জমা ছিল। ঠিক আছে, আচ্ছা দেখো এবার এখানে একটা ছোট্ট জিলিপি প্যাঁচ দিয়ে দিয়েছে। কিরম দেখো জিলিপি প্যাঁচটা কিরম দিয়েছে, দেখো বলা আছে আসল বলা আছে কত 800 টাকা, সেটা সুদে আসলে হয়েছে কত 1200 টাকা। তাহলে প্রদত্ত
আছে, যেগুলো আছে ঝটঝট করে লিখে ফেলো। আসল পি ইকুয়ালস টু 800 টাকা। আচ্ছা 10% বলা আছে। বার্ষিক সরল সুদের হার আর ইকুয়ালস টু 10%। 10% দেওয়া আছে। আচ্ছা এবার যেটা বলা আছে, আমি টি ধরে নিয়েছি। আচ্ছা এবার মোট সুদ যেটা, আচ্ছা মোট সুদ বের করার আগে, মোট সুদ আমি এখন বের করতে পারবো না, দাঁড়াও। এখানে একটা ব্যাপার আছে আরো, যেটা বলা আছে যে সুদে আসলে, মানে সুদ আসল যেটা আছে, যেটাকে আমরা অ্যামাউন্ট নামে চিনি, সেটা কত বলা আছে জানো? 1200 টাকা। ঠিক আছে, এইবার মোট সুদ বের করতে হবে আমাকে এই অঙ্কটা। দেখো সেটা কিভাবে হবে দেখাচ্ছি। অতএব মোট সুদ আই ইকুয়ালস টু, সুদ আসল এই যে এ মাইনাস আসল মানে হচ্ছে পি। ঠিক আছে, এটা তোমরা মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে, এটা কিভাবে এসছে দেখো। আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যামাউন্ট ইকুয়ালস টু কি হয়, মানে সবৃদ্ধি মূল বা সুদ আসল, এটা ইকুয়ালস টু আসল প্লাস ইন্টারেস্ট, মানে আসল প্লাস সুদ, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এবার এইখান থেকে যদি তুমি এটাকে একটা ইকুয়েশন ভাবো, এটাকে একটা সমীকরণ ভাবো, তাহলে দেখো বা এ মাইনাস পি এটা সমানই তো আই। ঠিক আছে, তাহলে সুদটা কত? এ মাইনাস পি, দেখো লিখেছি, বুঝতে পারলে? এইটাই, এই রেজাল্টে আমি এখানে অ্যাপ্লাই করেছি। এই যে রেজাল্টটা আছে, উড়ে কোথাও থেকে আসেনি। ঠিক আছে, আমরা জাস্ট এই রেজাল্টটাকে অ্যাপ্লাই করেছি। তাহলে আমি এখান থেকে কি পাবো যেটা, সেটা হচ্ছে 1200 টাকা হচ্ছে সুদ আসল আছে, বসিয়ে দাও। 1200 মাইনাস 800 টাকা ইকুয়ালস টু 400 টাকা। 400 টাকা। এইবার আমি মোট সুদ পেয়ে গেছি। দেখো এইবার আমার কিন্তু আনন্দের টাইম। এবার আমাকে একটু মুছতে হবে জায়গাটা, যা। এবার কিন্তু আমার আনন্দের টাইম। দেখো মোট সুদ পেয়ে গেছি, আসল জানি, সুদের হার জানি। ঠিক আছে, তাহলে আমি খুব সহজেই কি বের করে দিতে পারবো, আমাকে ওরা যেটা বলেছে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। ঠিক আছে, আমি টি সময়ের জন্য জমা ছিল, তো আমি সেখান থেকে আগে মানে ওই রেটে মোট সুদটা কি হয় সেটা বের করবো, বা ডাইরেক্টও করে দেওয়া যায়। দেখো তো এরপরে আমাকে তাহলে এটা এই পর্যন্ত হওয়ার পর কি লিখবে দেখো। একদম ডাইরেক্ট সমীকরণে চলে যাব। আচ্ছা আসল কত, এবার দেখো ফর্মুলাটা দেখো, পিআরটি বাই 100, এটা তো মোট সুদের ফর্মুলা, এটা মানেই তো আই, তাই তো? এবার আই কত বেরিয়েছে বা ভ্যালুগুলো বসাতে থাকো। দেখো তোমার পি ছিল 400, আর কত দেওয়া ছিল? আর দেওয়া আছে 10। আচ্ছা আমার কি বের করতে বলেছে? টি বাই 100, এই সরি পি, এটা 400 নয়, পি কেন 400 দেওয়া থাকবে, পিটা 800 দেওয়া ছিল আসলটা, সুদটা 400, এইটা কত? সেটা কোত্থেকে পাচ্ছি, আর এইটা আবার কোত্থেকে এলো? এই ক্যালকুলেশন থেকে। ঠিক আছে, এটা কত? 400। ঠিক আছে, এবার আমাকে টি এর ভ্যালু বের করতে হবে, এই সমীকরণটাকে সমাধান করতে হবে। দেখো টি এর ভ্যালু কি করে বের করবো দেখে নাও, খুব সহজ, কিছুই নেই, অঙ্ক খুব ইজি হয়ে গেছে এখন। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু খুব মনে রাখবে তোমরা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা।
সুদাসল আসল, সেখান থেকে সুদ বের করা, কখনো আসল দেওয়া থাকবে, সুদ বের করতে হবে, সুদাসল বের করতে হবে। তাহলে কি ছিল শর্তানুসারে, ওই ইকুয়েশনটাকে আমি আরেকবার লিখছি তোমাদের জন্য। 800 ইন্টু সুদের হার দেওয়া ছিল 10 ইন্টু টি বাই 100 ইকুয়ালস টু 400। এবার এটা কেটে গেল, এটা কেটে গেল। আচ্ছা, বা 8কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে এটা হয় 80 টি ইকুয়ালস টু 400, বা টি ইকুয়ালস টু 400 বাই 80। এবার এটা 80 দিয়ে ডাইরেক্ট কেটে দিচ্ছি 5। তাহলে উত্তর কি হবে? উত্তর যেটা হবে সেটা হচ্ছে, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল, আমরা কি লিখবো? তবে ওই টাকা 5 বছরের জন্য 5 বছরের জন্য ব্যাংকের কথা উল্লেখ আছে, ব্যাংকে জমা ছিল। ঠিক আছে, হয়ে গেল, ব্যাস। তো আজকের মতো এইটুকুই। হ্যাভ এ গুড ডে। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে রাখো, এবং সাবস্ক্রাইব বাটনে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং ভিডিওটা যদি উপযোগী মনে হয়, শর্টকাট ট্রিক্স যেগুলো আমি শেখাচ্ছি এবং শেখাতে থাকবো, সেগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সেগুলো নিজেদের বন্ধু মহলের মধ্যে শেয়ার করো, বেশি বেশি লোকজনদের মধ্যে ছড়িয়ে দাও। জ্ঞান আহরণ করলে যেমন জ্ঞান বাড়ে, তেমন জ্ঞান বিতরণ করলেও অনেক জ্ঞান বাড়ে। ঠিক আছে, ক্লাসের শেষে যেতে যেতে কয়েকটা উপযোগী কথা না বললেই নয়। শুধুমাত্র এখনকার দিনে পড়াশোনাটা শুধুমাত্র নম্বর ভিত্তিক হয়ে গেছে। এটা খুব স্বাভাবিক, নম্বর না পেলে তোমাকে কেউ ভালো অ্যাডমিশনও দেবে না, ভালো স্কুলে, ভালো কলেজে। বাট শেখার জায়গাটা, নিজের যে শেখার জায়গাটা আছে সেটাকে সবসময় ক্লিয়ার রাখবে, খুব ট্রান্সপারেন্ট রাখবে, যেন একদম স্ফটিক স্বচ্ছ থাকে। ঠিক আছে, সো এই জায়গাগুলো স্ফটিক স্বচ্ছ, এটার মিনিংটা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করবে, তাহলে খুব খুশি হবো। খুব ভালো একটা শব্দ। আচ্ছা, যেটা বলার, যেটা শেখার জায়গা নিজেদের, তোমাদের কিন্তু এখন বেস তৈরি হচ্ছে। এই সমস্ত বেসগুলো থেকে যারা সরকারি চাকরি দেখার স্বপ্ন, সরকারি চাকরি করতে চাও পরবর্তী জীবনে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো আসবে, এবং এই অঙ্কগুলোকে তখন তোমাকে এত বড় লম্বা লম্বা মেথডে করলে হবে না, তোমাকে শর্টকাট ট্রিক্স অবলম্বন করতে হবে এবং খুব দ্রুত ক্যালকুলেশন করতে হবে। তো এখন থেকেই তোমরা নিজেদের গ্রিপ অ্যারিথমেটিকের উপরে খুব সুন্দর, অর্থাৎ পাটিগণিতের উপরে খুব সুন্দর একটা গ্রিপ রাখো, বাঘের থাবা, পজ অফ টাইগার যাকে বলে, গ্রিপ রাখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো। আমি যে বইগুলো আজকে বললাম সেগুলো আমি রেফারেন্স বই হিসাবে বলেছি, এবং তুলসী প্রকাশনী বইটা সবাই অবশ্যই কিনবে। এবং যেটা বললাম, আমার চ্যানেলের সাথে আপ টু ডেট থাকতে গেলে, এবং আমি ঘন ঘন ভিডিও আপলোড করতে থাকবো, বসে থেকে টুটা করেছি, এবং যতটা হলো 12 দিয়ে পর থেকে আবার হবে। ঠিক আছে, তো কাজ চলতেই থাকবে, নিজেরা প্র্যাকটিস করতে থাকো বাড়িতে বেশি বেশি করে, এবং তুলসী প্রকাশনী বইটা যত শীঘ্র সম্ভব মার্কেট থেকে তুলে নাও, এটা তোমাদের জন্যই খুব উপকারী হবে। আর যদি কেউ ভাবো যে দুটো প্র্যাকটিস করবে একসাথে, তাহলে আমি বলবো যে তুলসী প্রকাশনী অ্যান্ড অমিতাভ মিত্র বইটা প্র্যাকটিস করো, নিউ বুক সিন্ডিকেটেড। অমিতাভ মিত্র, বিদ্যুৎ গুহ ঠাকুরতা এবং জয়দীপ দাশগুপ্ত। যে বলবে আমাকে নবম দশম গণিত দিন, অমিতাভ মিত্র, জয়দীপ দাশগুপ্ত এবং বিদ্যুৎ গুহ ঠাকুরতা, নিউ বুক সিন্ডিকেটেড। আর তুলসী পাবলিশার্সের ওই বইটার লেখকটা হচ্ছেন বিজয় কুমার মুখার্জি। ওকে, চলো আজকের মতো টাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে রাখো যদি ভালো লাগে। আর যদি বোঝার কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে স্যার এই জায়গাটা বা এই পোর্শনটা বুঝতে পারছি না। ওকে, চলো টাটা।